ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং সেই আশঙ্কাজনক থাকা ওসমান হাদির শেষ খবরটা এসছে, আমি অসমর্থিত সূত্রে জানলাম, ডিক্লেয়ার করা হয়েছে। আমি তার আহ, অবশ্যই তার আত্মার প্রতি শান্তি কামনা করি। আমি এখনো বলছি অসমর্থিত সূত্র, তবে অনেকটাই নিশ্চিত। আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি আমার উপরে দেখছিলাম এই মেসেজ এসছে একটু আগে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ফোন করে জানিয়েছিলেন অবস্থা খুব আশঙ্কাজনক। সেই দুঃসংবাদটি যেটি এত এতদিন ধরে আমরা ওয়েট করছিলাম যে খারাপ কিছু না ঘটুক, আমি আপনার সঙ্গে এই লাইভে ঢোকার সঙ্গে সঙ্গে আমি খবরটি দেখলাম। নিশ্চয়ই দেশের জন্য একটি বড় দুঃসংবাদ, কারণ এটি রাজনীতিতে শুধু বাংলাদেশের ভেতরে না, ভারত সহ এই রাজনীতিতে বাংলাদেশের দিক থেকে জড়িয়ে গেছে। যাই হোক, আমরা পুরোপুরি ঘোষণা করছি না আমাদের এই লাইভে, যেহেতু অসমর্থিত সূত্র। আক্তার ভাই, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন যে হাদির একটা খুবই দুঃসংবাদের কথা আমরা জানতে পারছি। যাই হোক, আমরা আলোচনা করছিলাম আক্তার ভাই, হেডলাইন বাংলাদেশ ভারত সম্পর্ক জটিল ক্রমাবনতি, কি ঘটছে আড়ালে, কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি। গৌতম দার আজকে সময় একটু সংক্ষেপ আছে। দাদা, কি পরিস্থিতি? আমি বলছিলাম যে ভারতে বাংলাদেশের হাই কমিশনারকে ডাকা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটা রিয়েকশন দিয়েছেন। জটিল ক্রমাবর্তী পরিস্থিতি, ঘটনার আড়ালে আর কিছু আছে কিনা, কোন দিক গড়াচ্ছে? গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সভাপতি। ধন্যবাদ পূর্ণিয়া সাহেব। প্রথম কথা বলবো, যদি হাদির খবরটা সঠিক না হলেই ভালো হয়, এবং তার এখনো আমি সুস্থতা কামনা করছি, এবং যদি ঘটে থাকে তাহলে একটি দুঃখজনক সংবাদ আর হতে পারে না। নিঃসন্দেহে এটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটা প্রভাব ফেলবে, এটা আমি নিশ্চিতভাবে মনে করি। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে কোন দিকে যাচ্ছে, আমি আপনার চ্যানেলে এই কথা বলেছিলাম যে ভারত প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে। তার প্রথম হস্তক্ষেপটা যে কূটনৈতিকভাবে দেখেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের হাই কমিশন রিয়াজ হামিদুল্লাহকে, তিনি নিয়োগযুক্ত হওয়ার পর এই প্রথম ভারতে তাকে তলব করা হলো। এর আগে যেটা ঘটেছিল, তখন কেউ হাই কমিশনার ছিলেন না, তখন ছিলেন অ্যাক্টিং হাই কমিশনার। তাকে তলব করা হয়েছিল একবার, মানে 5ই আগস্টের পরবর্তী ঘটনার সময়। নিঃসন্দেহে এই ঘটনাটা প্রমাণ করছে যে দুই দেশের সম্পর্ক আরো তলানিতে পৌঁছাচ্ছে, এবং কার্যত আমার কাছে মনে হয় যে একটা আপাতত কূটনৈতিক যুদ্ধে রূপান্তরিত হচ্ছে আর কি। উভয় পক্ষের বক্তব্য রাখছেন, এবং কিন্তু ভারতের পক্ষ থেকে যে বক্তব্যটা, আমি জানি না, সাধারণভাবে হয়তো আপনারা দেখেছেন, কিন্তু আপনি যদি, মানে যেটাকে বলা হয় ইংরেজিতে বিটুইন দ্য লাইনস, সেটা যদি দেখেন, বাংলাদেশের পক্ষ থেকে আমরা শুনেছি জুলাই বিপ্লব মঞ্চ নামে কেউ একজন ভারতীয় হাই কমিশনারের বিরুদ্ধে আহ মানে তারা অভিযান করছেন, তাদের কিছু দাবি দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভারত জুলাই সেই তার যে হাই কমিশনারকে যেটা বলেছেন, সেটা হচ্ছে, যেটা বিবৃতিতেও আছে, যে একদল জঙ্গি, চরমপন্থী, অর্থাৎ এই জুলাই বিপ্লব মঞ্চকে চরমপন্থী জঙ্গি বলে আখ্যা দেওয়া হলো। এর সুদূর প্রসারী প্রতিক্রিয়া আছে, কিন্তু হতে পারে। আজকে ঘটনাচক্রে ভারতীয় হাই কমিশনের ক্ষেত্রে সেরকম কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটেনি, কিন্তু যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে দুর্ঘটনা অঘটন ঘটতে পারে। এবং আমি আবারও বলছি, আখতারুজ্জামান এখানে আছেন, তাকেও বলছি, আগের দিন বলেছিলেন যে এদের কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু গুরুত্ব না দিয়ে তো কোনো উপায় নেই, গুরুত্ব দেওয়া যাবে না। কারণ যদি ভারতের হাই কমিশন আক্রান্ত হয়, সেটা ভারতের রাষ্ট্রের উপরে আঘাত। যে কোনো হাই কমিশনে যদি আক্রান্ত হয়, সেটা সেই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। সে কথাটাই বলা হয়েছে। সার্বভৌমত্বের উপর যদি আঘাত হয়, তাহলে ভারত সরকারের নীতি অনুসারে পাকিস্তানের ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া হয়েছিল, সেই ভূমিকা ভারত সরকার নিতে পারে। এক। দ্বিতীয়ত হচ্ছে নিশ্চিত জঙ্গি শিবির, যেহেতু তাদেরকে জুলাই বিপ্লব মঞ্চকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়েছে, ফলে সেই জঙ্গি শিবিরের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, সে ব্যবস্থা ভারত নিতে পারে, যদি কোনো ভারত হাই কমিশনের প্রতি সেরকম ধরনের কোনো আক্রমণী, আজকেও এখনো উগ্র অনেক কথাবার্তা শুনছি, ইত্যাদি। যাই হোক, তৃতীয়ত কথা যেটা, সেটা হচ্ছে, তাকে বলা হয়েছে স্পষ্ট ভাষায় হাই কমিশনারকে, যে ভিয়েনা কনভেনশন অনুসারে যে দেশে ভারতের হাই কমিশনগুলি রয়েছে, ভারতের অন্যান্য যে দূতাবাসগুলি রয়েছে, তাদের রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার যদি ব্যর্থ হয়, তাহলে ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে এইগুলোকে রক্ষা করার জন্য।
এবং সেটা অবশ্যই সামরিক উপায়ে নিতে হবে। এটা স্পষ্ট। এ বিষয়ে কিন্তু কোনো ধোঁয়াশা ইঙ্গিত কিছু নেই। এটা স্পষ্ট। এই কথাগুলো কিন্তু ওই বিবৃতির আড়ালে রয়েছে। ভালো করে প্রত্যেকটা লাইন যদি খুঁটিয়ে দেখেন, এই লাইনের ছত্রে, ছত্রে কিন্তু একেকটা করে বার্তা রয়েছে, মেসেজ আছে। এখন বলতে পারেন যে এগুলোকে উপেক্ষা করার কিছু নয়। এগুলো হচ্ছে যেগুলো না একটা সবকিছুরই তো একটা সহ্যের সীমা থাকে। আমার কথা হচ্ছে অনেকে আবার প্রশ্ন করেছিলেন যে আজকে অন্য অনেক চ্যানেলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ই ডিসেম্বরের যে বিবৃতি দিলেন বিজয় দিবস উপলক্ষে, তিনি তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করেননি। কিন্তু জয়শঙ্কর করেছেন। আমরা নিজেরাও করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভাবছেন ওটা বাংলাদেশ নয়, ওটা পূর্ব পাকিস্তান। সুতরাং ওটা ভারতীয় সেনার জয় পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সঙ্গে নয়। ফলে এর একটা গভীর তাৎপর্য রয়েছে। এই তাৎপর্যটা কি আখতারুজ্জামান বুঝতে পারছেন এটা কি ধরনের তাৎপর্য? সেটা হচ্ছে যে বাংলাদেশ নয়, ওটা পূর্ব পাকিস্তান। তাকে কেন সম্মান জানানো হবে? কিন্তু গতকাল আবার অদ্ভুত বিষয় ভারতীয় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যে ১৬ই ডিসেম্বরের উৎসব হয়েছে, উৎসবই বলবো, উৎসবেরই পরিবেশ ছিল। যেখানে আমিও ছিলাম। তো সেখানে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ কিন্তু খুবই চমৎকার ভাষণ দিয়েছেন। তিনি কিন্তু ১৬,০০০ ভারতীয় সৈন্য যে প্রাণ দিয়েছেন তার কথা উল্লেখ করেছেন। ভারতীয় সেনাপ্রধানরা যারা যে ভূমিকা পালন করেছেন সেগুলোর কথাও বলেছেন। বাংলাদেশের সমস্যা একটাই, সেটা হচ্ছে কি বাংলাদেশে আমরা যেটা বলি বুঝতে আমরা যে ইংরেজিতে বলি হাইড্রা হেডেড, কিন্তু বুঝতে সুবিধা হওয়ার জন্য বলি যে রাবণের ১০ টা মাথা। কোন মাথাটা যে কথা বলছে, একটা মাথা কথা বলে না, চুপ করে যায়, আরেকটা মাথা কথা বলে। কোন মাথা নেই। মানে মাঝখানে যে মাথাটা সেটা আসল মাথা কিনা এটা বোঝাটাই দুষ্কর হয়ে গেছে। ফলে পরিস্থিতি ঘোরালো, পরিস্থিতি জটিল এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আজকেও আমাদের সাবেক হাই কমিশনার, সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা একটি প্রবন্ধ লিখেছেন জাতীয় দৈনিকে। তিনি স্পষ্ট ভাষায় কতগুলো জিনিস বলে দিয়েছেন। তিনি এখন বিজেপি দলের সাংসদ। ফলে তার কথাটা যদিও ব্যক্তিগত, কিন্তু তাহলেও সেটা ধরে নেওয়া যায় তিনি শাসক গোষ্ঠীর অনুমোদন ছাড়া লিখতেন না। তিনি বলেছেন যে স্পষ্ট কথা, বাংলাদেশের বর্তমান যে অবস্থা কোনোভাবে এটা এক ধরনের ওই তার প্রতিফলন এই বিবৃতিতে এসছে। জঙ্গিপনার উত্থান ঘটেছে, জঙ্গি তাদের সঙ্গে কোনো সমঝোতার প্রশ্নই নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরেকটা ধারণা আছে, সেই ধারণাটা কি বাংলাদেশে অনেকে বলছে নির্বাচনের কথা বলা হয়েছে। আমার ধারণা এই সমস্ত পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে নির্বাচন তো না হয়, যাতে তারেক রহমান তিনি যখন ঘোষণা করেছেন আসবেন, ঠিক সেই সময়ে ঘটনাগুলো ঘটছে। মানে তাঁর আসাটাও অনিশ্চিত করে দেওয়াটারও একটা কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলেই মনে করছি। পূর্ণিয়া সাহেব, পরের প্রশ্ন। দাদা আমি একটু ২ মিনিট আক্তার ভাইয়ের কাছে এসে, প্রয়োজনে আপনি বের হয়ে গেলে আমরা আক্তার ভাইয়ের কাছে একটু মতামত জানবো। সেটা হলো, আক্তার ভাই প্রথমত দাদা কি বলেছেন আমি বলবো ইঙ্গিত পূর্ণ না, দাদা বলেছেন মেসেজ ক্লিয়ার। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, কতটুকু বুঝতে পেরেছেন, এবং ভারত বাংলাদেশ এই জটিল ক্রমাবর্তনশীল পরিস্থিতির আড়ালে আর কিছু দিক থেকে বলেছেন কোন দিক যাচ্ছে পরিস্থিতি। মেজর আখতারুজ্জামান। জি, আসসালামু আলাইকুম। দাদা নমস্কার, আশা করি ভালো আছেন। পরশুদিন কথা বললাম, আজকে আবার জরুরি পূর্ণিয়া আমাদের ডাক দিল, আবার জরুরি কথা বলতে আসলাম। অনেক ধন্যবাদ। আপনার কথাগুলো আমি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনি অনেক কিছু অস্পষ্ট রাখেন না, আপনি ভিতরটা স্পষ্ট করে বলেন এখন, এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনি সেগুলো বলার চেষ্টা করেন, এবং আপনি সত্যিকার অর্থে ভারতের মাইন্ডসটা কি এই মাইন্ডটা আমাদের সামনে পরিষ্কার করছেন। আমি এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই যে আপনি রাগ ঢাক না রেখে সত্যকে সত্য বলার চেষ্টা করছেন। আমি আপনাকে জন্য সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। দেখেন, দুইটা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বন্ধু থাকতে পারে, তিক্তও থাকতে পারে। আমরা কিন্তু তিক্ততা আশা করি না। আমরা কিন্তু মনে করি ভারতের প্রধানমন্ত্রী একজন বিশাল ব্যক্তিত্ব, বিশ্বের ৪-৫ জনের মধ্যে তিনি একজন। এমনকি এখন তো বলা হয় যে ফোর্থ পাওয়ার, থার্ড পাওয়ার অনেকে প্রতিযোগিতা করা বলছে, তারপর চায়নার পরবর্তীতেই ফোর্থ পাওয়ার। কাজে ফোর্থ পাওয়ারের প্রধানমন্ত্রী যে কথাটা বলেন সেটার সঙ্গে ডিসপিউট করার মতো অবস্থা আমি মনে করি আমাদের থাকা উচিত না।
কারণ তুলনামূলকভাবে যখন আপনি 143 কোটি মানুষের নিয়ে প্রতিনিধিত্ব করেন, সেখানে আমি মাত্র 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করি। সেই 143 কোটি মানুষের মধ্যে আপনার প্রায় 113 থেকে প্রায় 120 কোটি হলো হিন্দু মানুষ। তো সেই হিন্দুর প্রতিনিধিত্ব আপনি করছেন, সেটাকে যদি আমি বৃদ্ধাঙ্গুলি দেখাতে যাই, তাহলে তো আমাকে তো পদে পদে বিভিন্ন সমস্যার পড়তেই হতে পারে, এটা আমি জানি। এবং আমি এটাও বিশ্বাস করি যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। পাথরে আমি আঘাত করলে পাথর নড়বে না, কিন্তু মাথাটা আমারই দুবড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। পাথরকে যদি আমি জাজ করতে না পারি, না জাজ করে পাথরকে যদি আমি কপাল টুকরাই, তাহলে কপাল আমার ফাটবে, কিন্তু পাথর ফাটবে না। আমি সেই তুলনায় ভারতের সঙ্গে কোনো সংঘাত যেতে চাচ্ছি না। তো আমাকে কষ্ট দিয়েছে মোদী সাহেবের কালকের বক্তব্যটা, আমি দারুণভাবে আশাহত হয়েছি। কারণ একজন ক্ষুদ্র মুক্তিযুদ্ধ হিসেবে আমি ওনার কাছ থেকে আশা করি নাই তিনি আমাকে এখনো পূর্ব পাকিস্তান ভাববেন। উনি একটি শব্দ যোগ করলে ভারতের খুব বেশি ক্ষতি হতো না, যেটা ওনার জয়প্রকাশ ওনার পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন। উনি যদি বলতেন, ওনার এই মহানুভবতা হইতো, উনি বড় হতেন। যদি বলতেন আমাদের বিজয়টা বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি। বড়কে বড় কথায় মানায়, বড়র কাছে মহানুভবতা মানুষ আশা করে, বড়ের কাছে মানুষ উদারতা আশা করে। ভারতের নরেন্দ্র মোদীর কাছে আমি একজন নস্যি মানুষ, উনি কেন বলেছেন সেটা পরিমাপ করার ক্ষমতা আমার নাই, এবং আমি চেষ্টাও করব না। তবে আমাকে আহত করেছে, আমি এটা তো বলতে পারি দাদা, যে উনার এই মহানুভব ব্যক্তি, উনি এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি আমার একটা ক্ষুদ্র বিজয়কে উনি অংশ করতে পারলেন না। তাহলে উনার ভিতরের অন্তরটা তো আমার কাছে ভয়াবহ ভাবে ফুটে উঠেছে। এবং বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি, ওনার ভিতরটা কিন্তু মহানুভব নয়, এটার মধ্যে কেমন যেন একটা কুৎসিত রূপ প্রকাশ পেয়েছে। সেখানে কোথায় যেন একটা সেই চাণক্যের সেই একটা প্রতিশোধ নিতে হবে, নন্দার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, নন্দা কেন তাকে শূদ্র বলে তাকে ব্রাহ্মণ্য থেকে তাকে সরিয়ে দিল, এই যে একটা প্রতিশোধ আমরা তো রাজনীতিবাদ হিসেবে মনে করি না। গুজরাটি থেকে আমরা সবসময় ব্যবসায়ী হিসাবে জি আক্তার ভাই, গুজরাটি থেকে ব্যবসায়ী হিসেবে মনে করি। আপনি জানেন যে গুজরাটিদের চেয়ে উত্তরপ্রদেশের লোকরা বেশি রাজনীতিবিদ, এটাই আমাদের সাধারণ ধারণা। বড় রাজনীতিবিদ বাংলাদেশের বা পশ্চিমবাংলার হিন্দু ভাইয়েরা, একসময় বলা হয়তো হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো। আজকে গৌতম লাহিড়ী দিল্লিতে প্রেস ক্লাবের সভাপতি প্রমাণ করেছেন যে আসলে পশ্চিমবাংলার মানুষ বা বাংলার মানুষ সবসময় চিন্তার দিক দিয়ে অ্যাহেড থাকে। এবং আমরা গুজরাটিতে কখনোই রাজনীতি হিসেবে আমার মনে হয় না ভারতের ইতিহাসে কখনো মেনে নেওয়া হয়েছে। এই জন্য বলছি, মোদী সাহেব তার বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বক্তব্য দিয়েছেন, কিন্তু সেটা আমাকে আহত করেছে একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে। আমি তো ইস্ট পাকিস্তানের লেগাসি আমি মানতে রাজি না। আমি বর্তমানে জামাত ইসলামের সঙ্গে অংশগ্রহণ করেছি, কিন্তু তার মানে এই না আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমার আপ্রাণ চেষ্টা থাকবে, আমি আমার দলের সঙ্গে কথা বলেছি, আমরা ভারতের সঙ্গে পরস্পর স্বার্থ সম্মিলিত একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাই, যেখানে আমাদের পরস্পরের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে। আমি ছোট হতে পারি, আপনি বড় হতে পারেন, কিন্তু এই ছোট বড় সম্পর্কটাই যেন মধুর হয়, একটা সৌহার্দ্যপূর্ণ হয়, একটা স্নেহ ভালোবাসা মিশ্রিত হয়, এটি প্রত্যাশা থাকবে। গৌতম দা, আপনি দিল্লিতে আছেন, আমি জানি আপনার হাত অনেক গভীর, অনেক লম্বা। আমি ভারত সরকারের কাছে এটা বলবেন, বাংলাদেশকে শত্রু ভাবলে আমরা বাংলাদেশ আহত হব। আপনি বড় গাছটার আমটা আমি পাড়তেই চাইবো, কারণ আমার বাড়িতে আম গাছটা নাই। কাজে সেই আম গাছটা পাড়তে গেলে আপনি রবীন্দ্রনাথের সেই আমাকে বেঁধে নিয়ে আসেন না, 2 বিঘা জমির সেই জমির মালিকের মতো। আমি তো বাংলাদেশে একজন গর্বিত মালিক, আমার মালিকানা সত্যটা আপনি স্বীকার করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কের ব্যাঘাত হবে না। এটা গৌতম দা আপনার মাধ্যমে ভারতের সরকারকে আমি বিনয়ের সঙ্গে জানাতে চাই। আক্তার ভাই, আমরা গৌতম দাকে আর কয়েক মিনিট রাখতে চাই, ওনার একটা পরবর্তী শো আছে, আমরা একটু পিছাতে হলো, টাইমটা অ্যাডজাস্ট করা যায়। আমার একটা ছোট প্রশ্ন আপনার দিকে আছে, যে এই যে ভারতের সঙ্গে আজকে 2 দিন ধরে যে অবস্থা, শহীদ মিনারের যেই
ঐক্যমঞ্চ থেকে, সেইখানে আপনার জামাতে ইসলামীও উপস্থিত ছিল, যেখান থেকে বলা হয়েছে ভারতের 7 সিস্টার ভেঙে দেওয়া হবে প্রয়োজনে। এই জায়গাটায় জামাতে ইসলামের লোকজনের উপস্থিতিতেই বলেছে। এটা জামাত ইসলাম বলে নাই, জামাত ইসলাম বলে না, একটা মঞ্চের বক্তৃতায় অনেক অনেক কিছু বলে। একটা মঞ্চে যখন বক্তৃতা হয়, সংসদের বক্তৃতার মঞ্চের বক্তৃতার মধ্যে অনেক পার্থক্য আছে। মঞ্চে অনেক ছোট থেকে অনেক বড় বড় লেভেলে বক্তৃতা হয়। মঞ্চের বক্তৃতাকে আমরা ধর্তব্য ধরি না, মঞ্চের বক্তব্যটা শেষ সভাপতি কি বলেন সেটাই বলেন। আব্দুল্লাহ ওনারা এখন অনেক অনেক শেয়ারিং। না, এখন আমার দলের আমির সাহেব কি বলেছেন, এটি হলো নীতি নির্ধারণী বক্তৃতা। বাকি যারা বলেছেন তারা প্রত্যাশার কথা বলেন, আশার কথা বলেন, হুমকির কথা বলেন, ভালোর কথা বলেন। এটাকে আপনাকে বলি যে একটা জনমত তৈরি করার জন্য একটা প্রচেষ্টা। কিন্তু পলিসি বক্তব্যটা তিনি দেন যিনি দলের সভাপতি বা প্রধান অতিথি হন। এখানে আমার আবার আসবো আপনার কাছে আবার আসবো গৌতম দা। আক্তার ভাই একটু বক্তব্য শুনতে চাই একটু। দাদা, প্রথমত আক্তার ভাই বলছিলেন যে নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছেন এখানে তিনি উদারতার পরিচয় দেননি, তার ভেতরের রূপটা একটু অন্যরকম দেখা গেছে। বাংলাদেশে ভারত বিরোধী মতামত বলেন বা অনেকেই সেটা ভাবছেন যে না, নরেন্দ্র মোদী তো এটা স্বীকার করতে পারতেন, যৌথভাবে বললে ক্ষতি কি হতো, কিন্তু যদিও আপনি সেভাবে দেখছেন না। আরেকটা হলো যে এই যে ক্রাইসিসটা এখন তৈরি হয়েছে, এটা তো এখন ক্রাইসিসই বলা যায়। আপনি বলছেন যে কূটনীতিক যুদ্ধ, হ্যাঁ সত্যিকার অর্থে কূটনীতিক যুদ্ধ। এটা কি আরো খারাপ দিকে যেতে পারে নাকি এটা কি আরো খারাপ দিকে, সেটা কি আরো খারাপ দিকে যেতে পারে নাকি আরো মিনিমাইজ করার কোনো সুযোগ আছে? খারাপ দিকে অবশ্যই যেতে পারে, তার কারণ হচ্ছে এর পরে আজকে ওই তথাকথিত জঙ্গিরা, আমি ওদের জুলাই বিপ্লব মঞ্চপঞ্চ এসব মানছি না, জঙ্গি, এই জঙ্গিরা যে কথাবার্তাগুলো প্রকাশ্যে বলেছে সেই কথাগুলো যদি তারা যদি পদক্ষেপ নেয় তাহলে পরিস্থিতি আরো অনেক। কারণ আমি বলছি ভারত সরকারের বিবৃতি আজকে হচ্ছে জঙ্গি সংগঠনগুলো হুমকি দিয়েছে, নামটাম করে জুলাই বিপ্লব কি তথাকথিত মঞ্চ বা মোর্চা সবটাই জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে। খেয়াল রাখবেন, পহেলগাঁওতে আক্রমণ করেছিল জঙ্গিরা, মানে জঙ্গি যখন আখ্যা দেওয়া হয়েছে তখন কিন্তু আমি জানি পরিস্থিতি অবনতির দিকে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উন্নতির কোনো লক্ষণ আপাতত দেখছি না। সেটা হয়তো ইউনূস সাহেবের সব থেকে বেশি তিনি লাভবান হবেন, তার কারণ হচ্ছে তিনি সেই সুযোগে নির্বাচনটা পিছিয়ে দেবেন, সেটা অন্য বিষয়। তাতে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বা তারেকের আশা হয়তো বিলম্বিত হতে পারে, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। দাদা আমি এই ব্যাপারটা একটু ইন্টারাপ্ট করলাম আপনার কাছে, সরি ইন্টারাপ্ট করলাম। আসলে এখানেই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেব কি গোলাপ পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন? উনি তো কোনো অবস্থাতে এখন পর্যন্ত ইন্ডিয়ার প্রতি উনি কোনো রকম ভদ্র নম্র বা শালীনতার আচরণ করার নাই, দেখান নাই, যেটা আমরাও আহত হয়েছে। এটা আমরাও মনে করেছি যে ভারতের মতো একটা প্রতিবেশী বড় রাষ্ট্রের সঙ্গে ডিপ্লোম্যাটিক চ্যানেল বা ডিপ্লোম্যাটিক টাইসটা এভাবে হয় না। আমি কথাটা অনেক রূঢ় কথা আরো সুন্দর করে বলতে পারি, অনেক রূঢ় আচরণ আমি হ্যান্ডশেকের মাধ্যমেও যেটা ঝাঁকি দিয়ে বলতে পারি, হাত মিলাইলাম, শেকিং করলাম, কিন্তু একটা ছোট্ট ঝাঁকি বলে দিবে আমার ভিতরে কি আছে। এটাকে আমরা ডিপ্লোমেসি বলি, তাই না? এখন এই জিনিসটা আমি জানি, কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে তো ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ আর নাই। ইলেকশনের বাইরে যাওয়া মানে হলো দাদা আপনাকে আমন্ত্রণ জানানো, ইলেকশনটা প্রসপন হওয়া মানে হলো আমার বাংলাদেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে। আর গৃহযুদ্ধের দিকে গেলে পরে ৭১ যেমন আপনারা আসছিলেন, আমি বহুবার বলেছি, আপনাকে ছাড়া বলেছি, আমার এই অনুষ্ঠানে পুনিয়া জানে আমি বাংলাটাকে ৩টা ভাগে কিভাবে ভাগ করবেন এই ৩টা ভাগও আমি দেখিয়ে দিয়েছি। আপনার অনুষ্ঠানে আসেনি, 3টা ভাগও দেখিয়ে দিয়েছি যে আপনি কুড়িগ্রাম থেকে কিভাবে আপনি ওই বালুর ঘাটে চলে যাবেন, আবার ফেনীকে কিভাবে আপনি 2 ভাগ কেটে দিবেন আমাদেরকে, করে ওখানে দিয়ে জুমল্যান্ড তৈরি করে দিবেন, ওখানে চাকমাদেরকে দিয়ে রাজত্ব বানিয়ে দিবেন, আর জয়কে দিয়ে আপনার একটা রংপুর স্টেট, কুচবিহার স্টেট বানিয়ে দিতে পারেন। বাংলাদেশের মানুষ বা যারা আজকে করছেন তাদের আচরণের উপর নির্ভর করবে, তাছাড়া তো নয়। ৭১-এর পরিস্থিতিতে ভারত তো কোনোদিনই চায় না। বাংলাদেশের মানুষ আপনি দেখেন দাদা, গত 50 বছরে সকল চিকিৎসা শিক্ষার জন্য কিন্তু আমরা দৌড়ে গেছি কলকাতায়, মাদ্রাজে। বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের সঙ্গে কোনো বৈরী নয়। বাংলাদেশের মানুষ কিন্তু কিছু কিছু বিচ্ছিন্নতাবাদী মানুষ, কিছু কিছু উগ্র মানুষ, কিছু কিছু মানুষ যাদের কারণে আজকে আমাদেরকে জঙ্গি উপাধি নিতে হয়। বাংলাদেশের জঙ্গি তো নয়, খুবই ক্ষুদ্র নগণ্য কিছু লোক আছে যারা নিজেকে খুব এক্সট্রিমিস্ট মনে করে।
কিন্তু এক্সট্রিমিস্টরা যে কখনোই কারোর জন্য মঙ্গল বয়ে আনে না, সেটা ইতিহাস তো পাকিস্তান দেখিয়েছে। পাকিস্তানটা আজকে ধ্বংসের পিছনে তো একমাত্র এই সকল এক্সট্রিমিস্টরা। কাজে আমরাও মনে করি আজকে যখন হামাসটা ধ্বংস হয়ে গেল কেন, আজকে ফিলিস্তিনে এখনো টিকে আছে, কিন্তু এই জঙ্গির কারণে আজকে হামাস এত বড় একটা সম্ভাবনাময় একটা শক্তি আজকে ধ্বংস হয়ে গেল, এবং পুরা ফিলিস্তিনটাকে আজকে নতুন করে ইতিহাস লিখতে হচ্ছে। কাজে আমি মনে করি ভারতের সঙ্গে আমরা বসতে চাই, আলোচনা করতে চাই। দাদা, আপনি আমাদেরকে মধ্যস্থতা করেন, আপনি একটা মধ্যস্থতা করেন, দরকার হলে আপনি আসেন, তাহলে আমরা যাব। আপনি একটু একটু আমাদের সঙ্গে বসেন, কথা বলি আমরা। ধন্যবাদ দাদা। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। মাথায় রাখলাম প্রস্তাব। অনেক ধন্যবাদ আপনাকে আক্তার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে খুবই গঠনমূলক, এবং এই প্রত্যাশা আমাদের অবশ্যই থাকবে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে তৃতীয় কোনো শক্তি আপনার কোনো সুবিধা না নেক, তার নিজস্ব এজেন্ডার স্বার্থ বাস্তবায়ন না করুক, এবং আমরা ইউক্রেনে পরিণত না হই, আমরা পাকিস্তান, আফগানিস্তান বা সেই সুদান, লেবাননের মতন আমাদের পরিস্থিতি না হোক, সেই প্রত্যাশা করি। আক্তার ভাই, অবশ্যই আপনার নতুন রাজনৈতিক অবস্থান থেকে এখানে আমরা চলো একটু 5টা মিনিট কন্টিনিউ করি। আসলে ইউক্রেনের মতো কন্টিনিউ করার মতো শক্তি কিন্তু আমাদের নাই। আমাদের সামরিক শক্তি বলো, অর্থনৈতিক শক্তি বলো, আমাদের সামাজিক শক্তি বলো, আমরা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু আমরা ভারত বিদ্বেষী নয়। আমরা হয়তো ভারতের উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে, আমরা হয়তো মোদী বিরোধী। যেমন আমি নিজের কথা তোমার কাছে বললাম যে মোদীর বক্তব্য আমি খুশি হইনি, এবং সেটা গৌতম দার মুখের উপরে আমি বলে দিলাম, গৌতম বাবুর মুখের সঙ্গে বলে দিলাম যে আমি আপনার প্রধানমন্ত্রীর বক্তব্যে আহত হয়েছি এবং আমি সেটাকে মেনে নেই। কিন্তু আমরা চাই না ইউক্রেনের মতো রেজিস্ট্যান্স পাওয়ার আমাদের হবে না, কাজে আমাদের ধ্বংস হয়ে যাব। আমরা চাই না বাংলাদেশ এটা যুদ্ধে জড়ায় যাক, কারণ যুদ্ধে জড়ায় গেলে আমাদের দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী এবং গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, দুইটার একটা আমাদের কাম্য নয়। কে কি আমাদেরকে বললো, কি বললো সেটা বড় কথা নয়। আমরা কোনো অবস্থাতেই এবং কোন বাংলাদেশের বৃহৎ কোন রাজনৈতিক দল কোনো অবস্থাতে জড়াতে চায় না, ভারতের সঙ্গে এখানে একটা কঠিন একটা অবস্থায় যেতে চায় না। কাজে আমি তোমার মাধ্যমে জনগণের সামনে বলতে চাই যে আমাদের এই কিছু এই যে ভাইয়েরা উগ্রমী দেখান, কিছু বিচ্ছিন্ন কিছু লোক অনেক সময় এমন কিছু কাজ করে ফেলেন যার ফলে আমাদেরকে আবারও শাসনটা করা হওয়ার দিকে নিতে হয়। আজকে যে কথাটা বলা হচ্ছে আমার জুলাইয়ের নামে, এনারা তো প্রকৃত জুলাই বিপ্লবী নন, অথচ জুলাইয়ের নামটা উনারা ব্যবহার করার চেষ্টা করছেন। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, আমার যে সমস্ত ভাইরা জুলাই বিপ্লবের নামে ভারতের এমবেসি আক্রমণ করার চেষ্টা করছেন, আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে। জাসদও কিন্তু এরকম একটা হঠকারী কাজ করেছিল। জাসদের তৎকালীন সময়ে কর্নেল কি বলে আমাদের বলে গেলাম, আমাদের কর্নেল ইয়ার নেতৃত্বে যে বিপ্লব হয়েছিল, সিপাহী বিপ্লব হয়েছিল, কর্নেল তাহেরের ভাইও কিন্তু এরকম তৎকালীন সময়ে ভারতের এমবেসি দখল করতে গিয়েছিল। কাজে আমাদের কিন্তু বেলালের নেতৃত্বে ও কিছু কিছু লোকের নেতৃত্বে ভারতের এমবেসি দখল করতে গিয়ে কিন্তু একটা প্রতি বিপ্লব ঘটিয়ে দেওয়া হয়েছিল, এবং যার ফলে কিন্তু 15ই আগস্টের সুফলটা বাংলাদেশের মানুষ ঘরে পৌঁছাতে পারে নাই। অতীতে জাসদও কিন্তু এরকম হঠকারী কাজ করেছিল। এখনো যদি জাসদের মতো, কর্নেল তাহেরের ভাইয়ের মতো বা কর্নেল তাহেরের গ্রুপের মতো কেউ, আমি সেটা না, খালেদ মিশাল তো অন্যটা, খালেদ মিশাল তো পক্ষে গিয়েছিল, কিন্তু তাহেরের ভাই বিলাল গিয়েছিল কিডন্যাপ করতে, সমর সেনকে কিডন্যাপ করতে গিয়েছিল, সে সমর সেনকে কিডন্যাপ করতে গিয়েছিল। সেখানে কিন্তু হ্যাঁ, আমাদের অভিজ্ঞতাটা কিন্তু ভালো নয় এখনো। যেটা অনেকে জুলাই নামে যারা করতে চাচ্ছে, এটা কিন্তু একটা প্রতি বিপ্লবের মতো করার চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের বিপ্লবের জন্য, জুলাই আগস্ট বিপ্লবের জন্য ইতিবাচক হবে না, এবং বিপ্লবের পিছনে ছুরিকাঘাত করা হবে। কাজে আমি অনুরোধ করব, আমার বিপ্লবী ভাইদিকে অনুরোধ করব, আপনারা সাবধান হন। একটা প্রতি বিপ্লবী, অতি বিপ্লবীরা তৎপর হতে চেষ্টা করছে, এবং তারা ইন্ডিয়াকে আক্রমণ করে, ইন্ডিয়ার উপরে একটা চাপ সৃষ্টি করে বাংলাদেশে ইন্ডিয়াকে ঢুকার রাস্তা করে দিচ্ছে। এরা কিন্তু ভারত বিরোধী নয়, ওরা ভারতের পক্ষে কাজ করছে, ভারতকে বাংলাদেশের ভিতরে ঢুকার ব্যবস্থা করে দিতে চাচ্ছে এই অতি বিপ্লবী বা অতি জঙ্গি গোষ্ঠী, যারা নিজেকে অতি মাত্রায় ভারত বিরোধী বলার চেষ্টা করছে। আপনারা প্লিজ সাবধান হবেন, সবাই সাবধান হবেন। সবার কাছে অনুরোধ থাকবে,
যে আমরা মুসলমান, আমরা ভারতের সঙ্গে আমরা কখনোই মিলবো না, ভারতের হিন্দুত্ববাদকে আমরা প্রতিহত করব, কিন্তু তার মানে এই নয় যে ভারতের সঙ্গে আমরা যুদ্ধ করব। এই বিষয়টি আমাদের সবার খেয়াল রাখতে হবে। আমি গৌতম বাবুর কাছে যে প্রস্তাবটা দিয়েছি, আশা করি গৌতম বাবু বলেছেন খেয়াল রাখবেন। আসেন আমরা আলোচনার মাধ্যমে আমাদের এই সৃষ্ট সমস্যাগুলো সমাধান করি। পুনিয়া, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এরকম একটা ব্যবস্থা নিয়েছো, এবং আশা করি ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। আমরা জনগণকে এই ব্যাপারে সবসময় অবহিত করতে চাই। আমরা জনগণের সামনে যে কোনো মূল্যে সত্য প্রকাশ করব। তাতে যদি আমার ক্ষতি হয়, জীবন দিতে হয় দিব, কিন্তু সত্যটা জনগণের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সেই জন্য তোমার সহযোগিতা চাই, তোমার পূর্ণ সহযোগিতা আশা করি আমি পাবো। অবশ্যই একেবারে, আমরা অবশ্যই শান্তি এবং সমৃদ্ধির পক্ষে, এবং কারোর সঙ্গে একচোখা নীতিতে চলার না। যে কোনো কিছুই বলুক, বাংলাদেশে অনেক সমালোচনার মুখোমুখি পড়ি, আমরা জানি আমাদের কাছে আমাদের অবস্থায় আমরা পরিষ্কার। আমি শেষ করার আগে শুধু আরেকবার বলতে চাই, সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে, আমাদের মন্তব্য ছড়িয়ে গেছে, আমি চূড়ান্ত সেই খারাপ খবরটি দিতে চাই না আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়া, কিন্তু চারদিকে ছড়িয়ে গেছে ওসমান হাদি। আমাদের আমরা আলোচনা দিলাম না, এটা আমরা এখানে এটা আনলাম না, এটা আমরা আজকে না আনি, এখানে না আনি, কারণ এটা সোশ্যাল মিডিয়ার বক্তব্যটা সঠিক না বেঠিক আমরা এখন বলতে পারি না। ঠিক আছে, অফিসিয়ালি আসুক, অফিসিয়ালি আসলে আমরা আমিও তুমি অনুরোধ করবো সোশ্যাল মিডিয়ার বক্তব্যটা তোমার নিউজে। অবস্থা খুব আশঙ্কাজনক জানানোর পরে এটা বলে ছড়াচ্ছে, আমরা খেয়াল রাখবো। আশঙ্কাজনক ক্রিটিক্যাল সবাই বলছে, কিন্তু চূড়ান্ত নিউজটা তুমি না দাও, এটা আমি অনুরোধ করবো। থ্যাংক ইউ। আমিও সেদিকে যেতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সার্বিক মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।